আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সোনা দানার প্রয়োজন নেই, আমার কিছুই দিতে পারেননি, দেননি, এই নিয়ে কখনো আক্ষেপ করবেন না। আমার এসবের চেয়ে বেশি প্রয়োজন আপনাকে। আমাকে প্রয়োজন, অথচ আমার থেকে দূরে দূরে পালাও। চোখ জোড়া খুঁজে যাচ্ছে হুড়পড়ি নাম দেওয়া মেয়েটিকে। কোলাহল দৃষ্টি আকৃষ্ট হয়নি সেহেতু তার আগমন ঘটেনি। এদিক ওদিক মাথা উঁচু করে চাতক পাখির ন্যায় কাঙ্ক্ষিত মানুষের খোঁজ চলছে। ঠিক তখনই কাঁধে কারো হাত ঠেকলে ভরকে ওঠে। পেছনেই কয়েকদিনের বাচ্চা নিয়ে হাজির মির্জা। আবিরের চক্ষু ছানা বড়া। মির্জার মাথা সত্যি সত্যি নষ্ট। আবির বলল, তোমার কি মাথা খারাপ? এতটুকু বাচ্চা নিয়ে বিয়ে বাড়িতে এসেছো? মির্জা হেসে জবাব দেয়, বাচ্চাকে রেখে আসলে অন্যায় হতো না? বড় হয়ে আমাকে প্রশ্ন করলে কি জবাব দিব? তুমি আদৌ মনোরোগের বিশেষজ্ঞ? আমার মাঝে মধ্যে সন্দেহ হয় মির্জা। পাগলের চিকিৎসার জন্য নিজের পাগল হতে হয়। তা তুমি বলো, কত দূর আগালে? দীর্ঘশ্বাস ফেলে আবির জবাব দেয়, আপাতত কথোপকথন চলছে। কথোপকথন এক ধাপ আগে বাড়ো। ডক্টর ইঞ্জিনিয়ার প্রেমে বানচাল দিতে তোমার হবু শালক লাঠি নিয়ে তৈরি হওয়ার আগে শক্ত অবস্থান গ্রহণ করো। শাবাব মানবে? আর আঙ্কেল আন্টি? সবাইকে মানানো যাবে ডার্লিং, তোমরা আরেক কদম আগে বাড়াও। ধাক্কা দেওয়ার জন্য আমি আছি, সাথে আমার ছেলেও আছে, তাই না বাবজান? ছেলের দিকে চেয়ে বলল মির্জা। মির্জার কাছ থেকে মনোযোগ সরে যায়। সদর দরজায় ভিড়ের মাঝে হলুদ রংটা চোখে ধরল। হৃদয় আপনা আপনি কাব্য রচনা শুরু করে। রূপসী নারী, চাঁদের আলোর ন্যায় অপরূপ, অপ্রাকৃতিক চেহারা, মুখখানা নতুন স্বপ্নের সৃষ্টিতে মগ্ন হতে চলেছে। অদ্ভুত উচ্ছ্বাসের গল্প শোনাচ্ছে কানে কানে। চোখে চোখ পড়ে আলগোছে। আখি জোড়া ছুঁয়ে দেয় প্রেমের সুর। ঠান্ডা হাসিতে মনের একাংশ প্রতিফলিত হলো আনন্দের আলোড়নে। ধীরগতিতে আবিরের হৃদয়ে ভুবন মোহিনীর সৌন্দর্য আধিপত্য সৃষ্টি করতে শুরু করেছে। তবে তার প্রশংসা করা হবে না, কথা বলা হবে না। চোখের তৃষ্ণা নিবারণ করে চোখ নামিয়ে ফেলল। সাথেই বাবা মা আর ভাই আছে। নির্লজ্জের মতন চেয়ে থাকা অনুচিত। বরযাত্রী সরাসরি গিয়ে হাজির বউয়ের বাড়িতে। ফাহাদকে জামাই রূপে দেখে মনে হচ্ছে যেন কোনো নাবালক ছেলের বিয়ে। তবে মুখের হাসিতে বোঝা গেল বিয়ে করতে পেরে তার চেয়ে খুশি আর কেউই না। রবিন আর রামসা আজ আসতে পারেনি। রিসেপশনে উপস্থিত থাকবে বলে জানায়। জমজমাট চারিদিক। এরই মাঝে কবুল বলে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সাক্ষী হিসেবে যারা ছিল তাদের দুজনকে দেখে ফাহাদের মুখ লটকে। শাবাব আর মির্জা সাক্ষী থাকলে এই বিয়ে নিয়ে ভণ্ডামি করার কোনো উপায় নেই। বিয়ে শেষে মির্জা বলে উঠল, ফাহাদের উইকেট ডাউন। হাসির রোল পড়ে চারিদিকে। মাতিয়ে রাখার জন্য একমাত্র মির্জাই যথেষ্ট। অন্যদিকে শাম্মাকে একাকী বসে থাকতে দেখে আবির এগিয়ে গেল। নিরাপদ দূরত্ব রেখে প্রশ্ন করল, একা বসে আছেন যে? দোকা কোথায় পাবো? বিদ্যুতের চেয়েও দ্রুত গতিতে তেড়া জবাব আসে। বারবার প্রমাণ করে শাম্মা শাবাবেরই বোন। স্মিথ হেসে আবির বলে, বলেছিলাম হলুদ রংটা আপনাকে মানায়। আমার কথার অর্থ বোঝার জন্য ধন্যবাদ। কে বলেছে তোমার জন্য আমি এই রঙের ড্রেস পরেছি? আমি কিছুই বলিনি, আপনিই বলেছেন। নিজের কথায় নিজেই থুতমতো খেয়ে যায়। বিব্রত বোধ করতে লাগলো এলোমেলো দৃষ্টি ফেলে। আবিরের হাসি আর শাম্মার হতবিহব্বলতা দূর থেকে সরু দৃষ্টিতে দেখছে শাবাব। আবিরের সাথে তোর পরিচয় কি করে হলো? বোনের ঘরে আসা যাওয়া খুবই কমই হয়। আজ কফি হাতে দরজায় হেলান দিয়ে আছে শাবাব। প্রশ্ন করার ধরন শালীন। সচরাচর তো রেশারেশি দেখা যায় দুজনের মধ্যে। মা ছেলে একদল আর বাবা মেয়ে আরেক দল। আজ এসেছে মতলব এটে। অত সাধু তো শাবাব নয়, সেটা শাম্মাও জানে। পথ চলতে পরিচয় হয়ে যায়। শাম্মার এমন জবাবে মুখে বিরক্তিকর ছাপ ছুড়ে গেল। তমাশাবৃত মুখশ্রী দরজায় দাঁড়িয়েই বলল, সোজাসুজি উত্তর দে। তুই দিস। আমি কেন দেব? যেখানে প্রয়োজন হয় সেখানে সোজা উত্তর দেই, যেখানে প্রয়োজন নেই সেখানে দেই না। চেয়ারে বসে কাজ করছিল শাম্মা। ঘুরে বসলো শাবাবের দিকে। টেবিলে কোনোই ঠেকিয়ে হাত মুঠ করে মাথা এলিয়ে বলল, হয়েছে পরিচয়, তুই কেন জানতে চাচ্ছিস সেটা বল। শাবাব বিদ্রুপপূর্ণ হাসি দিয়ে বলে ওঠে, প্রহেলিকায় ফেলে কি লাভ? আমরা উভয়ই জানি কোন বিষয় নিয়ে এখানে কথা হচ্ছে। জানিস তাহলে আবার জানতে এলি কেন? মাঝে মধ্যে মনে হয় বাবা আর মেয়ের বিশেষ আক্রোশ আছে তার প্রতি। তাদের সাথে থাকে না।
তারপরও তার স্বভাবের বিপরীতে একটা জেদ ধরে আছে। যেই স্বভাব তাদের কাছে অপছন্দনীয় হওয়ার কারণে দূরত্ব নিল, তারপরও তাদের পোষায় না। স্বভাব বলে ওঠে, আমি তোর ভাই হই, ভুলে যাস না। হ্যাঁ, তবে ছোট। সো বিহেভ লাইক এ ইয়াঙ্গার ব্রাদার, সরি লিটল ব্রাদার। আবিরও তোর বয়সে ছোট। আবির কি আমার ভাই? পাল্টা আক্রমণ আর জবাবে পিছুপা হয় না শাম্মা। বুঝতে বাকি নেই তার বোনের মধ্যে আবিরের জন্য মায়া জন্মাচ্ছে। আবিরকে নিয়ে তার ব্যক্তিগত কোনো সমস্যা নেই, কিন্তু যদি গতবারের মতোই রূপ বদলায়, আবারও তাকে ভেঙে চুরমার করে দেয়। শাবাব সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তোর লাইফ, তুই ডিসিশন নিবি। এখন আমরা বাচ্চা নই যে আমাদের উপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে। কিন্তু হ্যাঁ, বুঝে শুনে সিদ্ধান্ত নিস এবার। তুই তো সিদ্ধান্তে খুশি? হ্যাঁ। আমিও হব, আশা করি। শাবাব আর কথা বাড়ালো না, স্থান ত্যাগ করেছে সাথে সাথে। খানিক উদাস মনে, ঠান্ডা মাথায় কথা বলতে চেয়েছিল, বুঝাতে চাইছিল, তবে হয়তো ভুলে গেছে শাম্মা তারই বোন। কথাবার্তা আচরণের ধাঁচ পুরোপুরি না হলেও স্বল্প মেল পাওয়া অসম্ভব কিছু নাই। ঘরে এসে সরাসরি বিছানায় উপর হয়ে শুয়েছে। সেখানেই উপস্থিত সাইফাও। ঘরে ঢুকে কোনো আদেশ দিল না, চেঁচায়নি একদমই। নীরবে বালিশে মুখ গুজে শুয়ে আছে। কাপড় ভাঁজ করতে করতে শাবাবকে শান্ত দেখে অস্বাভাবিক মনে হয়। কাজ ফেলে এগিয়ে গেল, বালিশে গুজে থাকা মুখ হাতের সাহায্যে তুলে প্রশ্ন করল, কি হয়েছে? কিছু না। অস্পষ্ট স্বরে জবাব দেয় শাবাব। কিছু তো হয়েছে। না হয় আপনার মতো মানুষ যে এক সেকেন্ডও না চেঁচিয়ে থাকতে পারে না, সে ঘরে এসে এত চুপচাপ। কি জানে কি শান্তি পায় সাইফার কোলে মাথা রেখে। ফিরে এসেছে ওই স্বস্তির জায়গায়। কোমরে হাত পেঁচিয়ে মাথা রাখে কোলে। ভিন্ন ধর্মী এক প্রশ্ন ছুড়ল, কখনো এমন হয়েছে তোমার সাথে? কারো ভালো থাকার চিন্তা করে দূরত্ব নিয়েছো? তার ভালো আছে, তারপরও সেই মানুষটা যে দূরে গেছে তার প্রতি আক্রোশ রয়েই গেছে। কথা সাজিয়ে বলতে পারল না শাবাব। এলোমেলো বাক্য জোকাল। কখনো এভাবে খোলা মনে কথা বলেনি, তাই হয়তো এত অগোছালো তার শব্দগুলো। সাইফা বুঝলো এর অর্থ, বলল, আমার সাথে হয়নি, আপনার সাথে বোধহয় হয়েছে। নিরুত্তর শাবাব। আবারও গোমট ভাব ধরে বসলো। সাইফা বলে উঠল, আপনার সাথে একাকী বসে কখনো জীবন নিয়ে আলাপ করা হয়নি। আমি জানতে চাই আপনার অতীত জীবন সম্পর্কে। বিশেষ কিছুই নেই বলার মতো। সাইফা সরাসরি জানতে চাইল, এ বাড়ি ছেড়ে একা থাকার কারণটা কি? পুরনো কথা ভেবে দীর্ঘশ্বাস পেলে শাবাব। মনে হলো একে অপরের সাথে জীবন ভাগ করে নিয়েছে। এতটা জড়তা রাখা উচিত হবে না। ভারী গলায় বলতে লাগলো, আমি আর শাম্মা সারা জীবন একটা রিজার্ভড ফ্যামিলিতে বড় হয়েছি, যেখানে সমাজের সাথে আমাদের একটা কম্পিটিশন চলতো। কে কত সুনাম অর্জন করতে পারে, কার কত খ্যাতি। আমি বাবা মায়ের দোষ দিতাম এক সময়। সারা জীবন বাধা ধরার মধ্যে থেকে নিজেকে কারাগারের আসামি মনে হতো। ভাবতাম তারা হয়তো আমাদের হাতের মুঠোয় রাখতে চাইছে। পরে জানলাম ঘরে ঘরে এই অবস্থা। সমাজের প্রত্যেকটা মানুষ একে অপরের কুমন্ত্রণায় নিজের ঘরকে নরক বানাচ্ছে। কোনো নিজস্বতা নেই। স্বাধীন আকাশে ওরার আগেই কিছু দায়িত্ব ঘাড়ে দেওয়া হয়। অমুকের ছেলে মেয়েটা করেছে তো সেটা করেছে, তোমাদেরও করতে হবে। আমাদেরকে যাদের উদাহরণ দেওয়া হতো তাদের বাড়ি খোঁজ নিয়ে দেখেছি তাদের গুরুজনেরাও একই উদাহরণ দেয়। ভুলটা আসলে কার? সাইফা জবাব দিল, ভুল চিন্তাধারার। ভুল চিন্তা করে সঠিক ভেবে আসছে মানুষ আদিকাল থেকে। মানুষ একা আগে বাড়তে চায় না, মানুষ অন্যকে পেছনে ফেলেই তাদের এগোতে হবে। এই চিন্তাধারা পোষণ করেই মনে অহংকারের জন্ম হয়। কেউ কারো ভাগের সফলতা সুখ নিতে পারে না। প্রত্যেক মানুষ সেইটুকু পাবে যতটুকু তাদের জন্য বরাদ্দ। আর এই ব্যতিক্রমী মনোভাব একা পোষণ করার ফলে আমি হয়েছি সবার থেকে আলাদা। চাপ অতিরিক্ত বাড়তে থাকলে আমার জেদ বেড়ে ওঠে। দমবন্ধ পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করতে চাইতাম, নিজের মতন চলতে চাইতাম। সেটা কেউই সহ্য করতে পারতো না। ছোটবেলা থেকে এমন পরিবেশে বড় হয়ে আমার মধ্যেও ডমিনেটিং মনোভাব সৃষ্টি হয়েছে। তাই একাকী ছিলাম, যেন কেউ আমার ডমিনেটিং আচরণের শিকার না হয়। শাবাবের চুল টেনে দিতে দিতে সাইফা জবাব দেয়, আপনার রুক্ষ স্বভাবে কি যেন দেখেছি আমি। এই আচরণ আমার পছন্দের। তাই নাকি? হ্যাঁ, আমি আপনার ব্যতিক্রম আচরণের মাঝে ভালো উদ্দেশ্য খুঁজে বেড়াচ্ছি। কিছুটা সফলও, ভবিষ্যতে পুরোপুরি সফল হব আশা করি। কোনো আক্রোশ পালন করব না আপনার জন্য। একেবারে সবকিছু উজাড় করলে ভবিষ্যতে অভাবে ভুগতে হয়। জাদুর সিন্ধুক থেকে অল্প অল্প ভালোবাসা নিয়ে বেঁচে থাকলে জীবনে সুখের ঘাটতি হয় না।
স্বভাবের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করেছে সাইফাই কয়েকদিনে। আরো হবে পরিবর্তন, সময় দিচ্ছে, ভবিষ্যতেও দিয়ে যাবে। উন্মুক্ত করুক নিজেকে। শেষ বাক্যে স্বভাব বলে ওঠে, আমি আমার সন্তানকে কখনোই চাপ প্রয়োগ করব না, কারোর সাথে প্রতিযোগিতায় নামাবো না, সাধারণ জীবনযাপনে অভ্যস্ত থাকতে শেখাবো। অবিচ্ছিন্ন সময়ের দ্বারে গতির সহিত চলা, চিরকালের পথে সংলগ্ন হওয়া ভাবনা। সময়ের গতি অদৃশ্য, সময়ের চাকা নিয়মিত ঘুরছে অবিরাম। এই সময়ের প্রবাহে নিজেকে পাওয়া হারানোর দুটি অপরিসীম অনুভূতির মধ্য দিয়ে চলেছে মনুষ্যকুল। সময়ের এই নিখুঁত চলচ্চিত্র দ্রুততার মাধ্যমে আরো 2 মাস কেটে গেছে। একঘেয়েমি নিয়ম মাফিক জীবনের চাকাও ঘুরছে অনবরত। মানুষ সর্বকুলের শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও নিয়ন্ত্রণ জানে না। সময় নিয়ন্ত্রণ করে তাদেরকে। মাঝে মধ্যে নিরামিষ জীবনের সুখ দুঃখ নামক 2 অনুভূতি মিশিয়ে দিয়ে যায়। একে অপরের মুখোমুখি বসে আবির আর শাম্মার। এক ব্যক্তিকে নিরীক্ষণ করতে কত সময় প্রয়োজন, কত মাসের। আবির চাইছেন আর প্রতিশ্রুতিবিহীন তাদের সাক্ষাৎ। নামহীন আলাপনের কোনো অর্থ খুঁজে পাচ্ছে না। আমাকে আরো বোঝার বাকি আছে শাম্মা। কোল্ড কফির মগে স্ট্রোক ঘুরাতে ঘুরাতে শাম্মা জবাব দিল, বোঝা শেষ। তাহলে কি সিদ্ধান্ত আপনার? শাম্মা নত গলায় জবাব দিয়ে, আমি বাবার সাথে আলাপ করব, তিনিই সিদ্ধান্ত নেবেন। ভীত অশান্ত ছিল এত সময় হৃদয়। শাম্মার প্রতি অনুভূতি আরো বিকশিত হয়েছে 3 মাসে। জবাবের আশায় মুখ চেয়েছিল আবির। উত্তপ্ত গরম মৌসুমে হৃদয়ে ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি নেমেছে, শীতল করছে অন্তরাত্মাকে। শাম্মা তাকে মেনে নিলেও তার বাবা কি মেনে নিবে? আর স্বভাব চিন্তা শেষ হয়েও শেষ হয়নি, প্রশ্ন করে, আমার প্রতি আপনার অনুভূতিগুলো মুখে প্রকাশ করতে পারবেন? গোল গোল চোখে তাকায় শাম্মা। সহজ সরল ভাষায় স্বীকারোক্তি চাইছে। লজ্জা অনুভব করে শাম্মা। ঠোঁট কামড়ে রইল। আবির বুঝতে পেরে বলল, আচ্ছা, তাড়াহুড়োর কিচ্ছু নেই। আমাকে আপনার জীবনের আশার দ্বার যেহেতু উন্মুক্ত করেছেন, সেহেতু স্বীকারোক্তি আসবে একদিন না একদিন। অপেক্ষা করব। আপনার বাবার ভাই যদি নাকচ করে? তাদের চিনি আমি, আশা করি করবে না, বরং খুশি হবে। বয়সের ব্যবধান শুনে হয়তো দ্বিধাদ্বন্দ্ব হতে পারে। দেখা যাক। এত ভয়ের কি আছে আবির? পেয়ে হারিয়ে ফেলার ভয় সবচেয়ে বড় ভয়। শাম্মা হাসল। আবিরের দিকে চেয়ে বলল, পুরুষ মানুষের শক্ত হতে হয়, তোমারও হওয়া উচিত। ভীষণ ভীত আর শান্ত তোমার স্বভাব। পুরো ফ্ল্যাটে একা সাইফা। আজ বুড়োতে যায়নি। স্বভাব একাই কাজে বেরিয়েছে। ঘরের সমস্ত কাজ গুছিয়ে নতুন মিশনে নামতে হবে। সন্দেহ প্রকার, নিশ্চয়তার প্রয়োজন। স্বভাবের অনুপস্থিতিতে যত দ্রুত সম্ভব কাজ সেরে ফেলা ভালো। টেস্ট কিট হাতে নিয়ে পুরো ঘর জুড়ে পায়চারি করছে সাইফা। আনচান করছে হৃদয়। সে যা ভাবছে সেই ফলাফল যদি না আসে, একা গিয়ে কি একবার ডাক্তার দেখিয়ে আসবে? হাজার চিন্তা মাথায় ঘুরপাক খেতে শুরু করলো। জঞ্জাল মনে হচ্ছে পুরো মস্তিষ্কটাকে। আধ ঘন্টা হিসেব নিকেশ করে মন স্থির করলো, যা হওয়ার হবে একবার টেস্ট করেই দেখুক। যেমন ভাবনা তেমন কাজ। চোখ খিচে বন্ধ করে আছে সাইফা। মনের মধ্যে সংঘর্ষ। লম্বা নিঃশ্বাস ফেলে চোখ মেলে তাকালো সাইফা। যেমনটা ভেবেছিল সেটাই। বিগত 1 সপ্তাহের সন্দেহ সঠিক প্রমাণিত হয়েছে। আকস্মিক ভালো লাগায় ভরে উঠে চিত্ত। যেখানে এ সময় অস্থিরতা বিরাজ করছিল, বুক ভরে নিঃশ্বাস নেয়। ফোন হাতে তুলে নেয় স্বভাবকে জানাবে বলে। পরপর ভাবলো সুসংবাদটা ফোনের মাধ্যমে জানানো ঠিক হবে না। সন্ধ্যা পেরিয়ে রাতের দিকে বাড়ি ফিরেছে স্বভাব। এসে অনবরত কলিং বেল বাজাতে শুরু করলো। 1 সেকেন্ডের ধৈর্য নেই। সাইফা দৌড়ে গিয়ে দরজা খুলতেই স্বভাব বলে ওঠে, কান দুটোকে দান করে দিয়ে এসেছো? কতক্ষণ যাবৎ বেল বাজাচ্ছি? মিথ্যা বলেন কেন? 5 মিনিটও হয়নি। আমার জন্য 1 মিনিট অনেক সময়। বলে ভেতরে চলে আসে। ফেরার পথে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস সাথে কিনে এসেছে। ঝটফট কাপড় বদলে ডাইনিং টেবিলে বসে আদেশ জারি করে স্বভাব, চা করে দাও তো, কড়া করে। মাথা ধরেছে আমার। সাইফা স্বভাবের দিকে চেয়ে চা গরম করতে লাগলো। সাথে বুদ্ধি আসছে, কিভাবে জানাবে, কথা শুরু করবে কিভাবে। খুব তো ভেবে রেখেছিল সরাসরি জানাবে তাকে। তার ঘাড়ে খুব শীঘ্রই আরেকজন ঝুলতে চলেছে। এখন সাহসে কুলাচ্ছে না। 2 কাপ চা নিয়ে টেবিলে বসলো। স্বভাবের দিকে 1 কাপ এগিয়ে দেয়। ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো, আমার শরীর বেশি একটা ভালো লাগছে না। মাত্রই চা চুমুক বসাতে চাচ্ছিল, ঠিক তখনই সাইফার এমন কথায় চিন্তিত সুরে বলে উঠল, ভালো লাগছে না মানে কি? কি হয়েছে? কি সমস্যা হচ্ছে? আমতা আমতা কণ্ঠে সাইফা জবাব দিল, না তেমন কিছু না, একটু দুর্বল লাগে। কবুতরের মতন অল্প খাবার খেলে দুর্বল লাগবে না তো কি বলবির মনে হবে নাকি? যতটুকু প্রয়োজন মনে করি ততটুকু খাই। স্বভাব কঠোর গলায় উত্তর দিল,
ভুলে যেও না তুমি কোন সংস্থায় চাকরি করো। তোমার ফুড ইনটেক অন্যান্য মেয়েদের তুলনায় অন্তত 2 গুণ বেশি হওয়া উচিত। মস্তিষ্কের পাশাপাশি দেহের শক্তি সমান প্রয়োজন। ভাগ্য ভালো তোমার ঘাড়ে বড় কোনো কেস পড়ে না। যেদিন পড়বে তোমার পারফরমেন্স বাজে হলে আমি নিজেও সেটা মানব না, বলে রাখলাম। অতশত জ্ঞান শুনে পিত্তি জ্বলে উঠল সাইফার। শরীর দুর্বল লাগছে শুনে চিন্তিত হবে কি না, সে উল্টো লেকচার ছাড়তে ব্যস্ত। আসল ঘটনা এখনো জানে না। তখন বড় কেস কোনো ছোট কেসে আসতে দিবে কিনা সন্দেহ। সাইফা বলল, আপনাকে লেকচার দিতে বলেছি, আমাকে ডক্টরের কাছে নিয়ে যান। শরীর কি বেশি খারাপ লাগছে? আসলে কি? আচ্ছা, বেশি খারাপ লাগলে চলো, তৈরি হও, নিয়ে যাচ্ছি। অস্থিরতা বিরাজ করলো সাইফার অন্তরে। এক মন সায় দিচ্ছে বিনা দ্বিধায় বলে দিতে, অন্যদিকে বাধাপ্রাপ্ত হচ্ছে বারে বারে। শুকনো ঢোক গিলে সাইফা বলল, একটা কথা বলতাম। বলো। এমন হাসফাস করছো কেন? নীরব হয়ে যাওয়া আর সাইফার ভিন্ন আচরণ স্বভাবের দৃষ্টিগোচর হয়। ভালোভাবে লালচে মুখটা পর্যবেক্ষণ করলো। কোনো একটা ঝামেলা নিশ্চয়ই আছে। স্বভাব বলল, কি হয়েছে বলবে? রাশভারী গলার আওয়াজে চোখ তুলে চাইলো, বলল, আপনি বলেছিলেন না আপনার মানে আপনি সম্পূর্ণ একটা পরিবার চান, হয়তো বা আপনার এই ইচ্ছেটা শীঘ্রই পূরণ হতে চলেছে। এক ধ্যানে চেয়ে আছে শাবাব। কপালের ভাজত্রয় মাত্রাতিরিক্ত গাঢ়, মুখমণ্ডল গম্ভীর। মস্তিষ্কে সাইফার বলা কথাগুলো প্রসেসিং চলছে, এখনো সম্পূর্ণতে স্পষ্ট নয়। চা ঠান্ডা হয়ে শরবতে পরিণত। অনেকক্ষণ বসে শাবাব মুখ খুলে বলে, মজা করছো না তো? সাইফার মাথা দুদিকে দুলিয়ে বলল, না। শিওর সাইফা? আরে হ্যাঁ বাবা। শাবাবের শক্ত মুখ স্বাভাবিক হয়। ধূসর ঠোঁটে বিশাল হাসি ফোটে, স্বাভাবিকের চেয়ে অধিক। চোখ জোড়া জলজল করছে। অনেক কিছু বলতে চাইছে, প্রকাশ করতে চাইছে। সবকিছুই যেন কণ্ঠনালীতে আটকে ব্যাকুল দেখাচ্ছে। চোখ জোড়া সাইফাতে নিবদ্ধ। সুখ আর অস্থিরতার গোলমাল চলছে ভেতরে। উঠে দাঁড়ালো শাবাব। টেবিলের অন্য প্রান্তে গিয়ে টেনে তোলে সাইফাকে। দৃঢ়ভাবে বুকে জড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমি অনুভূতি প্রকাশ করতে পারবো না, তুমি জানো। নিজে থেকে বুঝে নাও, আমার হৃদস্পন্দন অনুভব করে আমার নিঃশ্বাস আটকে আসছে। আমি খুশি হয়েছি, কিন্তু পুরোপুরি শিওর হতে হবে। তোমার উপর আমার ডাউট আছে। কিছু মানুষ ক্ষণিকের জন্য বদলায়, এরপর ঠিক তার নিজের রূপে ফিরে এসে হৃৎপিণ্ডের উঠানামার গতি অনুভব করিয়ে বলে ফেলল, তোমার উপর ডাউট আছে। কপালে হাত দিয়ে হাসপাতালের করিডোরে বসে আছে শাবাব। সাইফা এখনই টেস্ট করাবে, ডাক্তার দেখাবে। ঘড়িতে রাত 9টা। মেজাজ তুঙ্গি সাইফার। সিরিয়াল আসবে আরো 7 জন রোগীর পরে। এই সময়টুকু একে অপরের মুখ দেখা ছাড়া কোনো উপায় নেই। আপনি কি জানেন টেস্ট রিপোর্ট আসতে অন্তত 24 ঘন্টা সময় লাগবে? ওসব আমি ম্যানেজ করে নেব। কাট কাট জবাব দিল শাবাব। অনবরত পা নাড়িয়ে যাচ্ছে বসে বসে। সাইফা বলল, ঘুষ দেবেন? তোমার মতো নামক আমি বলবো অনেক আর্জেন্ট, অন্তত সকালের মধ্যে যেন রিপোর্ট দিয়ে দেয়। ডক্টরের হেল্প নিব লাগলে। রিপোর্ট না আসা পর্যন্ত বিশ্বাস করবেন না? তুমি 30% সিউরিটি দিয়েছো, ডাক্তার আরো 50% দেবেন, বাকি 20% রিপোর্ট। হতবাক গলায় সাইফা প্রশ্ন করল, 30%? জবাবহীন, গুরুত্বহীন শাবাবের অঙ্গভঙ্গি। যে কাজে এসেছে সেটা মুখ্য। সাইফার কথায় কান দেওয়া নাই। সাইফা বিরোধী দল তৈরি করবে। উদারে স্থিত ছোট্ট প্রাণ পৃথিবীতে আগমনের সাথে সাথে উস্কে দিবে তারই বাবার বিরুদ্ধে। বলবে গলার আওয়াজ তুলে, তোর জন্মের পূর্বে তোর বাবা তোর মাকে বিশ্বাস করেনি, করেছে বিশ্বাস ডক্টরকে, ডক্টরের রিপোর্টকে। ডাক্তারের কেবিনে দৃশ্য ভিন্ন। মুখ গোমরা এক পুরুষের সাথে ভোলাভালা ডাক্তারের সাক্ষাৎ। জবানবন্দি নেওয়ার ভঙ্গিতে একের পর এক জিজ্ঞাসাবাদ করছে দুর্বাহ কণ্ঠে। এক হাত ডেস্কের উপরে, অন্য হাত পায়ের উরুতে চেপে। অসহায় সাইফা এবং ডাক্তার উভয়ে। কেবিন থেকে বেরিয়ে সব টেস্ট করে বাড়ি ফেরার পথে সাইফা বলল, ডাক্তার আর স্টাফদেরও ছাড়লেন না, না জানে আমার অনাগত প্রাণটার সাথে কি করবেন। শাবাব মুখ ফেরায় সাইফার দিকে। কপাল কুঁচকে প্রশ্ন করল, আমার? সাইফা লাজুক নত কণ্ঠে উত্তর দেয়, আমাদের। বাড়ি ফিরে জোর জবরদস্তি ইচ্ছের বিরুদ্ধে অতিরিক্ত খাবার ঠুসতে হয়েছে। ফলাফল স্বরূপ আলসেমি ঘিরে ধরল দেহে। পিঠ এলিয়ে দিল বিছানার হার্ডবোর্ডে। ঠিক তখনই শাবাব হাজির। এসে বলল, কথা আছে। বলতে থাকুন, শুনছি। প্রথম আর শেষবার বলবো কথাগুলো, অত মাখো মাখো সুরে বোঝাতে পারবো না। ক্লিয়ার কাট বলবো, পয়েন্টে পয়েন্টে নোট করে ব্রেইনের মেমোরিতে সেট করে রাখবে। অনেক দরকারি কিছু ভেবে দেহ তুলেছিল। পুনরায় গা এলিয়ে দিল হার্ডবোর্ডে। জানা গেছে একের পর এক আদেশ ছুড়বে।
আয়েশ করেই না হয় শুনুক আদেশগুলো। বলুন। সাইফার বরাবর এসে বসে বসে শাবাব এক পা তুলে দুহাত একত্রে করে বলল, সন্ধ্যায় যা মনে করিয়েছি দ্বিতীয়বার বলছি, তোমার পেশা সহজ পেশা নয়, তার মধ্যে তোমার নিজের দিকে অনীহা, শরীরের সব এনার্জি আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে গিলে খাওয়া আর প্রেম প্রেম ভাব দেখিয়ে লস হয়ে যাচ্ছে, এসব বাদ। আপনাকে ভালোবাসা বাদ? ভালোবাসতে গিয়ে স্রোতে গা ভাসানো বাদ, নিজের যত্ন নেওয়া শুরু। সন্ধ্যায় বলেছি দ্বিগুণ খাওয়া দাওয়া করতে হবে, এখন 3 গুণ। কাজের চাপ আছে, সাথে আরও একজনের দায়িত্ব। আমি আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করব, তবে শুরুর দিকে কাজ করতেই হবে, খুব সাবধানে। তোমার গাফলতি দেখলে ছাড় পাবে না এক বিন্দু, আহাম্মকগিরি বাদ দেবে সবার আগে। তারপর কি? যে নিজের ভালো না বুঝে তাকে আমি কিছুই বলবো না, ধমকাবো না, বুঝাবো না। শেষ বাক্যগুলো হিম গম্ভীর সুরে বলেছে, বুঝিয়েছে এক্ষেত্রে কোনো অযত্ন চলবে না। আরম্ভিক এ ব্যাপারে কঠোর চাহনি শীতল হলো, এগিয়ে এসে কপালে চুমু খেয়েছে বলল, আমার দ্বিমুখী রূপে তুমি অভ্যস্ত, নতুন করে কিছু বলতে হবে? সাইফা মাথা দোলাই বলে, না। তাহলে আজ থেকেই কাজে লেগে পড়ো, আর এখনই কাউকে জানানোর প্রয়োজন নেই, সময় হলেই সবাইকে জানাবো। আমার বাবা মা, আপনার বাবা মা, শাম্মা আপু, তাদের জানাই? আগামীকাল জানিও, কেমন? ওকে স্যার। শাবাব হেসে উঠল। ইদানিং সাইফা স্যার বলে কমই ডাকে, বিয়ের পর থেকে কতবার স্যার বলেছে সেটা মনে করতে পারছে না। আজ ভিন্নতা দেখা গেল দুজনের মধ্যে। সাইফা নয়, শাবাব হাত বুলিয়ে দিচ্ছে সাইফার চুল গভীরে, বুকে জড়িয়ে অর্ধ শুয়ে আছে। শাবাব জানতে চাইল, তোমার কি এমন কখনো মনে হবে আমি আমাদের সন্তানের জন্য তোমার প্রতি এক্সট্রা কেয়ার দেখাচ্ছি? স্বার্থপর মনে হবে? আড়ালে আমার যত্ন করুন, আর প্রকাশে আমাদের সন্তানের। আমি উভয় ক্ষেত্রে খুশি। বাকিদের মতো আমার প্রতি তোমার অভিযোগ নেই কোনো? অভিযোগ করার কোনো কারণ আজ অবধি খুঁজে পাইনি। জানেন, আমার কম্পিউটারের জটিল সমস্যার সমাধান করতে ভালো লাগে, সাথে মানুষের জটিল স্বভাবও। আমার চেয়ে দ্বিগুণ অদ্ভুত তুমি নিজে। বয়সে ছোট ছেলে, তুমি সব কি বলছো শাম্মা? এটা বাস্তব জীবন, সিনেমা নয়। রুনা বেগমের কথায় শাম্মা মায়ের দিকে চাইল। আবিরের কথা জানানোর পর তার প্রতিক্রিয়া দেখে শাম্মা আর লুৎফর বেগ উভয়ে চমকিত। শাম্মা বলল, তোমার ডিভোর্সি মেয়েকে মেনে নিচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। সে অবশ্যই ডিভোর্সি না, আবির আনম্যারিড। সংসারের শুরুতে সব ঠিক থাকবে, এক না একদিন ঠিকই পুরনো কথা তুলে তোমাকে খোঁটা দিবে। শাম্মা জবাবে বলল, আশা করছি এমন হবে না, হলেও মানিয়ে নেব। আমি ডিভোর্সি, এটা মানতেই হবে আমার। রুনা বেগম কাট কাট গলায় বলে উঠলেন, তোমার সিদ্ধান্তে আমি একমত না। একবার ভুল করেছে, ভালোবেসে ভুল পথে পা বাড়িয়েছে, একই জীবনের প্রথম আর শেষ ভুল হিসেবে ধরে নিয়েছে সকলে। দ্বিতীয়বার বাঁচতে চাইলেও বাধা। অতীত টেনে এনে জুড়ে দেওয়া হয় ভবিষ্যতের সাথে, মেলানো হয়। আগের মতন কিছু ঘটবে কিনা, সব ঠিকঠাক হবে কিনা, জীবন এতই পারফেক্ট হয় কখনো? লুৎফর বেগ মেয়ের মুখের দিকে চেয়ে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, একবার অঘটন ঘটেছে বলে দ্বিতীয়বার কাউকে সুযোগ দেওয়া হবে না, এটা কেমন কথা রুনা? আমি আমার মেয়ের চিন্তা করি, ওকে আর মানসিকভাবে ধ্বংস হতে দেখতে চাই না। দেহের আঘাতের চেয়ে মনের আঘাত বড়। আমার মেয়ের জন্য আমি এখনো জীবিত আছি, ওর ভাইও আছে। বাহিরের মানুষ কষ্ট দিলে আমরা আছি কেন? রুনা বেগম মন থেকে সান্ত্বনা দিতে পারছেন না, এখনো সংশয়। অন্যদিকে লুৎফর বেগ চাচ্ছিলেন মেয়ের একটা গতি হোক, ভালো খারাপের ভাগাভাগি করে নেওয়ার জন্য একজন সঙ্গী প্রয়োজন। তার কোনো অমত নেই, তবে আবিরের সাথে তিনি কথা বলতে চান, বুঝতে চান ছেলেটি কেমন। ঠিক তখনই এসে হাজির শাবাব সাইফা, না জানি এসেছে। ভর দুপুরে দুজনকে দেখে অবাক হয় তিনজন। এসেই শাবাব সরাসরি বলে ওঠে, আবিরের শিওরিটি আমি দিচ্ছি, ও শাম্মাকে ভালো রাখবে। শাম্মা তাকিয়েছে ভাইয়ের দিকে, অর্থাৎ সব আলোচনা শুনেছে আড়ালে। তার চেয়ে বেশি আশ্চর্যজনক তার কথা বলা। শাম্মা ভেবেছিল আর কেউ আমত করুক আর না করুক শাবাব ঝামেলা করতে পারে, এখানে সব চিন্তাধারা উল্টো করে নিজেই সমর্থন দিচ্ছে। শাবাব আরো বলল, মেয়ের নতুন জীবন আর দাদা দাদি হওয়ার খুশি একসাথে উদযাপন করার সুযোগ এসেছে, আপনাদের ভাগ্য বলতেই হয়। সাইফা চোখ নিয়ে শাম্মার পাশে গিয়ে বসলো। সকলেই আশ্চর্য, কানে দাদা দাদি কথাটাও বেশি বাজছে। এই খুশির সংবাদটাও বিরস কাঠখোট্টা মুখে দিল, একটু হাসলো না। কেমন ছেলে সে? শাবাবের মুখ চেয়ে হাসি ফুটে লুৎফর বেগ, রুনা বেগম ও শাম্মার মুখে।
আবিরের ব্যাপার আপাতত পাশে রেখে উঠে দাঁড়ায়। লুৎফার বেগ এখনো হজম করতে পারছেন না কথাটি। নিশ্চিত হওয়ার জন্য পুনরায় প্রশ্ন করলেন, সত্যি বলছো তো তুমি? শাবাব কপাল কুঁচকে তেরসা জবাব দেয়, না, প্র্যাঙ্ক করলাম। কেমন লাগলো? শাম্মা বলে উঠল, এখন অন্তত মুখে মধু আন। বাপ হচ্ছিস, এই মেজাজে বাচ্চা সামলানো সহজ হবে না। তোর কয়টা বাচ্চা সামলানোর অভিজ্ঞতা আছে? শাবাব জানতে চায়। তার সাথে কথা বলে লাভ নেই। জন্মগত স্বভাব সহজেই পরিবর্তন হয়। বরং তারা সাইফার দিকে সুলভ দৃষ্টি দিল। রুনা বেগম আদরে ভরিয়ে দিল সাইফাকে। দোয়া দিচ্ছেন হাত ভরে, সাথে শাম্মাও। সোফায় বসে পায়ের উপর পা তুলে দেখছে শাবাব। হিংসে হচ্ছে না মোটেও। ভালোবাসা পাওয়ার অধিকার তারই বেশি। কষ্ট সে করবে। সন্তানকে জন্ম দিতে কাঠখড় পোহাতে, তবে তাকে প্রাপ্য সে। রুনা বেগম ছেলেকেও ভুললেন না। কাছে এসে মাথায় হাত বুলিয়ে চুমু এঁকে দেন গম্ভীর ছেলের কপালে। লুৎফার বেগ এগিয়ে আসেন, ছেলের হাত চেপে বললেন, এবার ভালো হয়ে যেও। চেষ্টা করব আপনার মতন ভালো হওয়ার। এই তো গুড, এতদিনে একটা ভালো কথা বলেছো। শাবাব বক্র হাসে। কথার অর্থ বুঝেনি বাবা, বুঝতেও দিল না। মনে মনে ভুল ভেবে খুশি থাকুক। লুৎফার বেগ অতি উৎসাহী গলায় বলে উঠলেন, আজ রাতে আমরা ফ্যামিলির ডিনার করব একসাথে। আমি রান্না করব। ঘরে সুসংবাদ এসেছে, উদযাপন করা উচিত, তাই না? কপালে হাত ঠেকালো শাবাবের। শুধু সুযোগ খুঁজে শেবগিরি দেখানোর। আজ তো বড় বড় সুযোগ পেয়েছেন, হাতছাড়া করবেন না কোনোভাবে। নিজের প্রতিভা দেখানোর সুযোগের সদ্ব্যবহার করবেনই করবেন। পাঞ্জাবির হাতা গুটিয়ে রান্নাঘরের দিকে এখনই এগিয়ে গেছেন। কিছু সময় পর রান্নাঘর থেকে থালা বাসনের আওয়াজ ভাসতে শুরু করলো। চেঁচাচ্ছেন এটা ওটা চেয়ে। খুশিতে আটখানা রুনা বেগম ও বাকিদের আলাপে ঝগড়া দিতে খুন্তি হাতে আবার এসে হাজির বললেন, এই রুনা, মুরগির মশলাটা বের করে দাও, পাচ্ছি না। রুনা বেগম বিরক্তির সুরে জবাব দেন, মুরগি মশলা শেষ। এখন বাহির থেকে আনতে হবে? এই সবার সামনে দোকান থেকে 2টো প্যাকেট মুরগির মশলা আনো। মেরিনেশনের একটা ব্যাপার আছে না? চোখ গরম করে চেয়ে আছে শাবাব। তার অদ্ভুত কর্মকাণ্ডের সঙ্গী হতে সে যাবে মুরগি মশলা আনতে। আবদারটা করলো কি করে? সাইফা শ্বশুরমশাইকে বেশ ভালো লাগে। তার সাথে তাল মিলিয়ে বললেন, হ্যাঁ, ঘরের বাজার তো কম বেশি উনিই আনেন। যান, নিয়ে আসুন মুরগি মশলা। বলে ঠোঁট টিপে হেসে উঠল। লুৎফার বেগ বললেন, হ্যাঁ, আর না পারলেও শিখতে হবে এখন থেকে। আমার শাম্মা আবিরকে কল করে বলো আজ রাতে ডিনার আমাদের সাথে করতে। তোমার মা কথা বলে সংশয় কাটিয়ে নেবে। নাম্বারটাই তো নেই, কোথা থেকে কল করবে? তাদের আদিকালের মতন শুধু সময় মোতাবেক দেখাই হয়েছে। শাবাব বলে ওঠে, আমি কল করছি। রুনা বেগম কথা বাড়াননি, তবে মনে মনে ভেবে নিয়েছেন আবিরের সাথে কথা বলে ভালো না লাগলে বারণ করবেন এই দিকে এগোতে। শাবাব যায়নি মুরগি মশলা আনতে। অগত্যা লুৎফার বেগ নিজে ইউটিউব দেখে মশলা তৈরি করেছেন। এসে শাসিয়েও গেছেন ছেলেকে। কে শোনে কার কথা? 3 ঘন্টার অক্লান্ত পরিশ্রমের পর সব খাবার তৈরি। ফ্যানের নিচে বিশ্রাম করতে করতে দেখলেন আবির এসেছে। শাবাবের কল করে আসতে বলার বিপরীতে নাসূচক উত্তর দিতে পারেনি। বোকাশোকা লোকটা। হাত ভর্তি দই মিষ্টি নিজে হাজির। কোথাও খালি হাতে যেতে হয় না, তাই বলে এত কিছু? সাইফা সহ বাকিরা তার এই কাজে হতভম্ব। হাসি আসলেও দমিয়ে রাখে। আবির যেন লজ্জাবোধ না করে। খাবার টেবিলে খাবারের চেয়ে বেশি আলোচনা হলো। রুনা বেগম কয়েকটা প্রশ্ন করেছেন আবিরকে। শাবাবের আবিরের পক্ষ হয়ে কথা বলা বিস্মিত করেছে সকলকে, বিশেষ করে শাম্মাকে। সবশেষে লুৎফর বেগ বললেন, খাবার কেমন হয়েছে? শাবাব জবাব দিল, ঠিক আছে, লবণ কম। তোমার লবণ কমই লাগবে। আমার খাবার একদম পারফেক্ট। তোমার মুখের সমস্যা। শাবাব নিচু গলায় বলল, আর আপনার মাথায়? আবির যেমন সুন্দর তার মুখখানা, ঠিক সেরকম সুন্দর তার শীতল গলা। আবিরকে এগিয়ে দিতে এসে শাম্মার ডাকে না দাঁড়িয়ে পারে। হাসি মুখে ফিরে চেয়ে বলল, জি বলুন। কিছু কথা বলার ছিল, সময় হবে তোমার? অবশ্যই। লম্বা নিঃশ্বাস ফেলে বাগানের চেয়ারে বসার জন্য অনুরোধ করে শাম্মা। দুজন মুখোমুখি বসে। শাম্মা আকাশপানে চেয়ে বলল, আমি একজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমাদের 3 বছরের সম্পর্ক ছিল। 1 বছর বিয়ের। মানুষ পরিবর্তনশীল, তবে আমার ক্ষেত্রে তার বিপরীত হয়, নেগেটিভ ভাবে। আমার কাজ, আমার সাফল্যকে ওই লোকটা হিংসে করতে থাকে। সে নিজেও সফল ছিল, আমার চেয়ে একটু বেশি সফল।
কিন্তু কেন যেন আমারটা সহ্য করতে পারতো না। আমি তার প্রেমে সম্পূর্ণভাবে ডুবেছিলাম। এতটাই মোহগ্রস্ত ছিলাম, তার কারণে চাকরি ছেড়ে দিতে চাই। একদিন ছেড়েও দেই। তারপর আবির শীতল জানতে চাইল। তারপর দম ফেলে শাম্মা আবার বলতে লাগলো। কিছুদিন পর সে অসন্তুষ্ট হয়ে পড়ে আমার এই সিদ্ধান্তেও। বারবার বলতো সংসার সে সামলায়, আমি কি করি? মানুষ আসলে কি চায়? কিছু প্রকার মানুষ আছে যারা কোনো কিছুতেই সন্তুষ্ট নয়। হয়তো একদিন জানতে পারলাম সে পরকীয়া করছে তার অফিসের ম্যানেজারের মেয়ের সাথে। আমি তখন পাগল প্রায় হয়ে যাই। তাকে প্রশ্ন করলে সে আমার গায়ে হাত তোলে, বলে ছেলে মানুষ যা ইচ্ছে তাই করতে পারে, আমার তার সাথে থাকতে হলে সহ্য করতে হবে। সহ্য করেছিলেন কতদিন? যখন আমার বিনা অনুমতিতে সেই মেয়েকে বিয়ে করে ঘরে তোলে, সেদিন আর সহ্য করিনি, বেরিয়ে আসি নরক থেকে। আর তখন থেকে অধঃপতন শুরু হয়। সংক্ষিপ্তভাবে আমার দিকের গল্পটা তোমায় বলে দিলাম, বিবেচনা করবে কেমন? আবিরের যেন এসব কোনো কথাই গায়ে লাগলো না। তার মুখে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। শাম্মার কথা শেষে মৃদু হেসে বলল, ভুল মানুষের কাছে ভালোবাসা আশা করলে তো অধঃপতন হবেই। যাকে আপনার নতুন জীবনে আপনাকে আমন্ত্রণ করলাম, আসবেন তো? নর্মাল চেয়ারে বসে ইজি চেয়ারে ফিল্ড নিচ্ছে মির্জা। ষাটোর্ধ্ব অসুস্থ পুরুষের ন্যায় বুকে হাত চেপে আছে। তার ভাষ্যমতে এই বয়সটা নাকি হার্ট অ্যাটাকের জন্য পারফেক্ট সময়। এমন উদ্ভট লজিকের আগামাথা কোনোটাই বুঝেনি ফাহাদ। এর বিনিময়ে শুনতে হয়েছে নতুন বিয়ে করে মাথা নষ্ট তার। ওসব ব্যাপার না। যাদের জন্য এত নাটকের আয়োজন তারা এখনো হাজির হয়নি। কিছুটা চর্চা করে নিচ্ছে ফাহাদ, সেই ভুক্তভোগী। স্যারের আদেশ, হোক কাজের অথবা অকাজের, মান্য তো করতেই হবে। ঠিক তখন শাবাব এবং সাইফা হাজির। মির্জা পুনরায় বুকে হাত চেপে বসলো, বলতে লাগলো, আজকাল সুখবর অন্য মানুষের কাছ থেকে শুনতে হয়। মির্জার কথার অর্থ বোধগম্য হয়। সরাসরি কফি মেশিনের সামনে দাঁড়িয়ে কফি নিতে নিতে শাবাব জবাব দিল, জনে জনে সুখবর দেওয়ার মতন সময় আমাদের হাতে নেই। একটা না, দুইটা গাদার খাটুনি খাটলাম আমি, আর ফ্যামিলি ডিনার হয় তোমাদের, সেটাও লুকিয়ে। আবির বলেছে এসব? তো কে বলবে? মহিলা মানুষের মতন কথা লাগানোর স্বভাব আছে দেখছি ওর। মির্জা স্বাভাবিক হয়, চেয়ারে সোজা হয়ে বসে বলল, তোমার হবু দুলাভাই হয়, কিসব বলো, সম্মান দাও। শ্যালক আর দুলাভাইয়ের সম্পর্ক কোনোদিন সহজ হয় না, একটু জটিল হিংসেমিতে ভরপুর থাকে। বিতর্ক প্রতিযোগিতার ন্যায় একের পর এক বাক্য ছুটছে দুজনে, কেউই কারো চেয়ে পিছিয়ে না, সমানতাল উভয়ের। সেখানে সাইফা আর ফাহাদ নীরব দর্শক। মির্জা বলল, ভাবলাম বউকে কোলে তুলে বুড়ো অব্দি আনবে। আমার বউ তো লুলা না, পা দুটো অক্ষত আছে তার। ফাহাদ গলা পরিষ্কার করে বলল, না স্যার, আপনি বুঝেননি মির্জা স্যারের কথা। আসলে এই অবস্থায় ম্যাডামের এক্সট্রা কেয়ারের প্রয়োজন, সেই প্রেক্ষিতে। শাবাবের শীতল চাহনিতে বাকি কথা অপূর্ণ রয়ে গেল। পুরোটা শেষ করার আশাই রয়ে গেছে। কেমন করে যেন তাকায়, নিঃশব্দে বুঝিয়ে দেয়, তোমার কথা আমার একদম পছন্দ হচ্ছে না। তবে মির্জাকে কে দমাবে? সে ফাহাদের উদ্দেশ্যে বলে উঠল, তোমার দেখছি ভালো নলেজ আছে এসব ব্যাপারে, নতুন জামাই। না স্যার, আসলে সাধারণ জ্ঞান আর কি। আমাদের পোড়া কাবাবের আইকিউ কম, তবে আমাদের বুড়োতে এখন থেকে নতুন বাবা আর হবু জামাই উপস্থিত। কি সাংসারিক পরিবেশ না? কি যেন তো আছেই। তুমি বললে ঘর সাজানোর সামগ্রী এনে এখানেই সংসার শুরু করে দিই সবাই মিলে। শাবাবের কথার জবাবে মির্জা বলল, আইডিয়া খারাপ না। ফাজলামো বাদ দাও, তোমার সাথে আমার কথা আছে। আমি কোর্টে যাচ্ছি, এসে যেন এখানেই পাই তোমাকে। ফাহাদকে সাথে আসার ইশারা করে শাবাব সাথে সাইফা দিকে দৃষ্টি দিয়ে গেল। ইঙ্গিত দিয়েছে বিনা শব্দে, বুঝিয়েছে যেন ঠিকঠাক মতো থাকে। চোখের ভাষা বুঝে আজকাল। ভাসমান চোখের মধ্যে থাকা এক জলরাশি সমান কিছু কথা। আপনার মায়ের বোধ হয় আমাকে পছন্দ না। নিয়ম মাফিক সাক্ষাৎ হয়। বাড়ি অব্দি এসে গেছে আবির, তবে নাম্বার বিনিময় হয়নি এখনো। আজ লেকপাড়ে বসে প্রথমে এই বাক্যটি ছুড়ে আবির। তার কথার বিপরীতে শাম্মা জানতে চাইল, আমার মা চিন্তিত আমাকে নিয়ে, ব্যাস এতটুকুই। কথার ছলে বুঝিয়েছে তার ধারণা কিছুটা হলেও সঠিক। আবিরের খারাপ লাগেনি কথাটি। মাতা চিন্তা হতেই পারে, তবে শাম্মার প্রতি ঘোর তাকে সব কথাবার্তাকে তুচ্ছ করে দেখালো। নিজেকে সঁপে দিয়ে বলল, বলুন তো, কি করে আপনার মায়ের বিশ্বাস অর্জন করা যায়? ভালো কাজের মাধ্যমে। আমার কাজগুলো আন্টি কিভাবে পর্যবেক্ষণ করবেন? শাম্মা সরাসরি উত্তর দিল,
বাবা বলেছেন সব ঠিক থাকলে বিয়েতে দেরি না করাই ভালো। শাম্মার মুখে দ্ব্যর্থহীন বাক্য শুনে খানিক বিস্মিত আবির বাকবিতণ্ডহীন ভাবে বলে ফেলল। কিছু সময় তার দিকে চেয়ে বিশ্বজয়ের হাসি ফুটে মুখে। এত সহজে এত দ্রুত পেয়ে যাবে তা ছিল অকল্পিত। পুলকিত নয়নজোড়া শাম্মা দেখল না, সামনে অবধিতে চাহনিতে চেয়ে আছে। আমোদটা প্রকাশ করার সুযোগ অবধি পায়নি। আমার তো কেউ নেই শাম্মা, আমি একা থাকি, কাছের আত্মীয়ও নেই, তাছাড়া দূরের মানুষের সাথে তেমন সম্পর্কও নেই। বিয়ের কিছু রীতিনীতি থাকে, মুরব্বীদের প্রয়োজন হয়। আমার বাবা মা আছেন মুরব্বী হিসেবে, সাথে তোমার সহকর্মীরা। সবার কথা শুনলাম, আপনি আমাকে বিয়ে করতে চান কিনা সেটা তো বললেন না। শাম্মা মুখে আসন্ন হাসিটাকে টুপ করে গিলে নেয়, শক্ত বিরস মুখভঙ্গি বজায় রেখে বলল, বাধ্য হয়ে বিয়ে করছি, লোভে পড়ে। একটা ডিভোর্সি মেয়ে পিছিয়ে অবিবাহিত পুরুষ পেয়েছে, হাতছাড়া করতে চাচ্ছে না কিছুতেই, বুঝলে? আবির হেসে জবাব দেয়, খুব বুঝলাম। তা আমার উপর কি জুলুম চালানো হবে? অবশ্যই, আমি বড় তুমি ছোট, জানো না বড়দের কথা মেনে চলতে হয়। জানি, এমনিতেও মেনে চলবো। এতদিন আমার জীবনে হুকুম চালানোর কেউ ছিল না। মাই লাইফ মাই রুলস টাইপ জীবন, নতুন অভিজ্ঞতা হবে। লেক পারে ইট ছুঁড়ে দিয়ে শাম্মা বলে ওঠে, প্রেমে পড়লে মানুষ নিজেকে পুরোপুরি সঁপে দিতে চায় কেন? কি আছে এই অনুভূতিতে? জবাব এলো, চরম আত্মিক সুখানুভূতি। নতুন অনুরাগ হৃদয়ে ঘর বাঁধছে, কিছুটা দুরন্ত কিছুটা শান্ত। কৌতূহল সৃষ্টি করছে নব্য আগমনী ধ্বনি। জানতে চায়, বুঝতে চায়, প্রতি মুহূর্ত উপলব্ধি করতে চায়, কিন্তু অনুভূতিটা হয়ে দাঁড়াচ্ছে বাধা। বৈবাহিক জীবন আর একজন অভিভাবকের সাথে গোল টেবিল বৈঠকে শাবাব প্রশ্ন করল, এই সময়টা রুবিকে কিভাবে সামলেছ? মির্জা নড়ে চড়ে বসে, নিজেকে অভিজ্ঞ পুরুষ রূপে দর্শানোর চেষ্টা করছে। বলে ওঠে, আমার কাছে আসলেই ও হলো শেষমেশ। হ্যাঁ, সদ্য বাবা হয়েছ, তোমার এক্সপিরিয়েন্স আছে। মির্জা বলল, একটা গান শুনেছ, মেয়েদের মন বোঝা নয় সোজা। শোনার ইচ্ছে হয়নি, কিন্তু এখন এই গানের মতোই তোমার কাজ করতে হবে। মেয়েদের মন বোঝার মতো অসম্ভব কাজ তোমার করতে হবে। বউয়ের মন বোঝা আরও একটা জটিল কাজ। শাবাব মির্জার দিকে চেয়ে বলল, আমি সাইফার মন বুঝি। কটাক্ষ করে মির্জা জবাব দেয়, সে তো পারবেই, তোমার সংসারের স্বামী তুমি, কিন্তু বউয়ের রোল প্লে করো। বউয়ের সব স্বভাব তোমার মধ্যে, আর সাইফা তোমার সামলায়। তাতে ক্ষতি কি? এখন স্বামী রূপে ফিরে এসো, বউকে সামলাও। এই সময়টাও সাইফার মন মেজাজ খিটখিটে থাকতে পারে, ইমোশনাল হয়ে যেতে পারে, খাওয়া দাওয়ার প্রতি অনীহা আসতে পারে। ছোট বাচ্চাদের মতো সামলাতে হবে তোমার। খেতে না চাইলে ওকে এন্টারটেন করতে হবে তোমার। মন ভালো রাখার জন্য নাগিন ড্যান্সও করা লাগতে পারে। তপ্ত নিঃশ্বাস ফেলে শাবাব। জানতে এসেছিল মির্জার কাছে, ভেবেছিল অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, ভালো জ্ঞান দিতে পারবে। সে উল্টো উদ্ভট জ্ঞান দিচ্ছে। শাবাব বলল, আমি বোধহয় ভুল জায়গায় নিজের মগজ ক্ষয় করতে এসেছি। ধন্যবাদ তোমাকে। আরে মিয়া শোনো, তোমার বইয়ের যত্ন তুমি নিজের মতন করে নিবে। অন্যের শেখানো পড়ানো উপায় অবলম্বন না করাই ভালো। মির্জার সাথে মিটিং শেষ। নিচে এসে পানির বোতল সাইফার ডেস্কে শব্দ করে রেখে সরে যায় শাবাব। সাইফা আলগোছে হাসলো। যত্ন করবে কিন্তু লোক দেখানো নয়। বইয়ের দিক সামলে আবার আবিরের সাথে আলোচনার পালা। চেয়ারে পিঠে হাত ঠেকিয়ে নবাবী ভঙ্গিতে বসে আছে শাবাব। মাত্র এসেছে আবির, এতক্ষণ লাপাত্তা ছিল, কারো ফোন ধরছিল না। দুপুর গড়িয়ে বিকেলে কাজে এসেছে। শাবাব তার বয়সে ছোট, তারপরও কাচুমুচু হয়ে বসে। আবিরের উদ্দেশ্যে শাবাব প্রশ্ন ছুড়ে, এত সময় কোথায় ছিলে? বাহিরে, জবাব দিল আবির। কার সাথে? আবির একবার শাবাবের দিকে চায়, পরপর চুপচাপ বসে থাকে, উত্তর দেয় না কোনো। শাবাব আবারও বলল, শাম্মাকে বাড়ি পৌঁছে দিয়েছ ঠিক মতো? ভেবাচাকা খেল আবির। ধুরান্ধর লোকের পাল্লায় পড়লে নীরব থেকেও বেঁচে যাওয়া অসম্ভব। আবির বলল, বাড়ি পৌঁছে দিব কেন, ওর অফিস আছে। ও, আমি তো জানতামই না। আবির ফের শাবাবের দিকে চাইল। কথা বলে নাকি ধাঁধা ছুড়ে, জানে অবশ্যই, তাহলে বাড়ির কথা কেন তুলল? তীক্ষ্ণ দৃষ্টির দিকে বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না আবির। নিজের প্রতি লজ্জা হয় মাঝে মধ্যে। পুরুষ মানুষ হয়ে একটা ভীতি কোথা থেকে আসে তার মধ্যে। তোমাকে আজ একটা ঘটনা শোনাবো। শাবাবের কথার বিপরীতে আবির ছোট করে জবাব দেয়, অনেক বছর আগের কথা।
একটা ব্যাটা লোক ছিল যাকে জানোয়ার বলে সম্বোধন করলেও জানোয়ারের প্রতি অন্যায় হবে, আবার মানুষ বলেও ডাকা যায় না। সে একটা মেয়ের প্রতি চরম অন্যায় করে। নিশ্চয়ই অপরাধ, অন্যায় মেনে নেওয়া উচিত না, তাই না? একদিন রাতের আধারে লোকটাকে ডাকা হয় নির্জন পার্কে। স্পেশাল অনুমতি ছিল লোকটাকে মেরে তক্তা বানিয়ে দেওয়ার। তারপর কি, আধার রাতে কুকুরের চেঁচামেরিতে বেধড়ক লাঠি চার্জ করা হলো। 3 দিন হাসপাতালের বেডে লোকটা পড়েছিল। এরপর এসে ওই মেয়ের পায়ে পড়ে মাফ চায়। আবির প্রশ্ন করে, তারপর কি, ঘটনা শেষ। সোনার বাংলাদেশ। কেমন লাগলো তোমার? খুবই সুন্দর ঘটনা। তাই না? আমারও মনে হয়েছে এটা একটা কালজয়ী ঘটনা। আশা করি এরূপ অন্যায় রিপিট হবে না কোনোদিন। শাবাব হেসে জবাব দেয়, সেটাই হাড্ডি পাসলের জন্য মঙ্গলজনক। অল্প বয়সে হাত পা ভেঙে হুইল চেয়ারে বসে থাকা একদমই মানানসই না। চা খাবে শাবাব? বিয়ের প্রিপারেশন নাও, আগামী শুক্রবার তোমার বিয়ে। বাড়ি ফেরার পথে ডাক্তারের পরামর্শে ডায়েট চার্ট এনেছে। শাবাবের মতে অতি জরুরি এটা। দৌড়ঝাঁপ করতে হয় সারাদিন, পূর্ব অভিজ্ঞতাটাও নেই, সেক্ষেত্রে ডাক্তারই ভালো উপদেশ দিতে পারবেন। আজ বাড়ি ফিরে শার্টটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলতে চেয়েও আটকে নিল নিজেকে। সাইফার দিকে সারা চোখে চেয়ে ওয়াশরুমের বাহিরে রাখা কোলাদ বিনে রেখে ওয়াশরুমে ঠিক 1 সেকেন্ডের মধ্যে ফিরে এসেছে। এসে কপালে আঙুল ঘষতে ঘষতে বলল, তুমি আগে ফ্রেশ হয়ে এসো, যাও। সাইফা স্বাভাবিক সুরে জবাব দেয়, নিয়ম পরিবর্তন করতে হবে না, আপনিই নিজের মাথা ঠান্ডা করুন আগে। সাইফার হাত টেনে ওয়াশরুমের দরজার সামনে দাঁড় করিয়ে বলল, রিকোয়েস্ট করিনি, আদেশ করেছি, গো। সাইফা কথা বাড়ায়নি। ক্লান্ত দেহ শাহর নিলে কিছুটা স্বস্তি অনুভব করবে। ঠিক তখনই বাহির থেকে গমগমে গলায় আদেশ আসে বলে, বেশি সময় ঠান্ডা পানি নিচে থাকা বারণ। গ্রীষ্মের শেষে বর্ষার আগমন ঘটেছে প্রতিবেশে। প্রয়াসের বর্ষণে ভেজাবে পথঘাট, তবে তীব্রতা কমবে না। গরমের বারান্দায় কাপড় মেলে সাইফা ভাবল, এদেশে 10 মাস থেকে গরমকাল, বাকি 2 মাস একটু আধটু শীত পড়ে। মধ্যে দিয়ে বাকি ঋতুরা কখন আসে কখন যায় সে খেয়াল খুব কমই রাখা হয়। শাবাব বেরিয়েছে গোসল সেরে, শুধু 3 কোয়ার্টার প্যান্ট পরনে। ভেজা দেহ মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়াতে অনুভব করলো বারান্দায় অন্যমনস্ক এক নারী দাঁড়িয়েছে। ভেজা চুল গড়িয়ে টপ টপ পানি পড়ছে। আজ হালকা বেগুনি রঙের বস্ত্র জড়িয়েছে গায়ে। সবসময় পুরুষের মতন পোশাকে দেখে অভ্যস্ত সাইফাকে বাড়ি ফিরে নারী পোশাকে দেখতে অদ্ভুত লাগে। পরিপূর্ণ বিবাহিত নারী রূপে শুধু বাড়িতেই পাওয়া যায়। শাবাবের পা জোড়া আপনা আপনি চলল। একদা বইয়ের পাতায় পড়েছিল সদ্য গোসল করা নারীর রূপ অন্যান্য সময়ের চেয়ে দ্বিগুণ হয়, পুরুষকে অধিক আকর্ষণ করতে জানে। সেই আকর্ষণে বসে এসে হাজির ঠিক সাইফার পেছনে। সাইফা ঠিক বুঝতে পারে, মুখ ঘুরিয়ে তাকানোর সুযোগটাও পায়নি। ঠান্ডা হাত আলতো করে উদরে চেপে নিজের সাথে মিশিয়ে নিল। অন্য হাতে ধীর গতিতে চুল মুছতে লাগলো। এক হাতে সম্ভব হয়ে উঠল না। অন্যদিকে সাইফাকে ছেড়ে দেওয়ার ইচ্ছা নেই। ভেজা চুলে টাওয়াল পেঁচিয়ে দিয়ে কাঁধে মুখ ডোবায়। হাজারবার স্পর্শ করেছে সাইফাকে, তারপরও স্বাভাবিক থাকতে পারে না। অঙ্গে প্রত্যঙ্গে আকম্পন অনুভব করে প্রতিবার। তরতর করা অনুভূতিরা আন্দোলনের নামে। চোখ বুজে সাইফা প্রশ্ন করল, আমাকে ভালোবাসেন? ঘোরে ডুবে থাকা অচেতন মস্তিষ্ক সজাগ হয় সাইফার প্রশ্নে। সময় নিয়ে শাবাব মাথা দোলায়, আবছা কণ্ঠে বলে ওঠে, আপনার অনাগত সন্তানকে ভালোবাসেন? একই সুরে জবাব এলো। এক হাতে সাইফাকে জড়িয়ে অন্যদিকে পেটে স্পর্শ গাঢ় হলো। হাত রেখে যেন অনুভব করতে চাইছে ধীরে ধীরে বেড়ে ওঠা অনাগত প্রাণকে। তার আগমনে হয়তো আরো মজবুত হবে এই সম্পর্ক। শাবাবের বাবার রূপ দেখার জন্য অধীর অপেক্ষায় আছে সাইফা। লাল রঙা বেনারসিতে বধূ সেজে বসে আছে শাম্মা, দ্বিতীয়বারের মতন। হাতের চুড়িগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। এই 1 সপ্তাহে আবির তার পছন্দ জেনেছে, নিজে থেকে সব কেনাকাটা করেছে। শাড়ির সাথে প্রেমিক পুরুষের ন্যায় একটি চিরকুটো এসেছিল। লাল ভালোবাসার রং আর এই রং আপনাকে দিলাম। খুব হেসেছিল শাম্মা। আজ ভালো লাগছে। বিগতবারও এর চেয়ে বেশি সেজেছিল। চঞ্চল প্রকৃতি ছিল, আজ একটু গুমট। হাত বাড়িয়ে পুনরায় ফিরে পাওয়া সুখ কুড়িয়ে নিজের হৃদয় লুকাচ্ছে নিঃশব্দে। সাইফা মেয়েটারও স্বস্তি নেই, একটু পরপর এসে জানতে চাচ্ছে, আপু কিছু লাগবে? আপু আপনি কি নার্ভাস? তাকে ঘাট ধরে বাহিরে নিয়ে গেছে শাবাব। ভারী শাড়ি পরে ঢ্যাং ঢ্যাং করছিল, যা শাবাবের চোখে মন্দ লাগে। কাকতালীয়ভাবে আজ রবিন রামসা হাজির, সোনাই সোহাগা। শাম্মার বিয়েতে নিমন্ত্রণ প্রাপ্ত হয়ে গেল। মির্জার ছেলেকে কোলে নিয়ে এদিক ওদিক হাঁটছে রামসা। এই দেখে মির্জা রবিনকে খোঁচা দিয়ে বলল, ভাবির দেখছি বাচ্চা খুব পছন্দ। আমারও পছন্দ। রবিন জবাব দেয়, তাহলে আর কি,
আপনিও কাজে লেগে পড়ুন, জনে জনে বাবা মা হব সবাই। রামসা এসে বলল, আমি জানেন ভাবতেও পারি না এসআই শাবাব বাবা হতে চলেছে, মানে এই মানুষটা। আমারও কল্পনা করতে পারতাম না ভাবি। পরে সাবার আমাদের বাস্তবে এসে কষিয়ে একটা চড় দিল। হাসতে চাইলেই শাবাবের দিকে চোখ পড়ে। আবিরের সাথে বসে আছে। কাজী সাহেব এসেছেন। এখনই বিয়ে শুরু হবে। ফাহাদ আর তার স্ত্রী অথৈ এসেছে, মির্জা রবিও। বিয়ের কার্যক্রম শুরু করার পূর্বে আবির সকলে থামায়। রুনা বেগমের দিকে চেয়ে বলল, আন্টি মনে কোনো দ্বিধা রাখবেন না, আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আমি শাম্মাকে ভালো রাখার চেষ্টা করব আন্টি। রুনা বেগম চওড়া হেসে জবাব দিলেন, সুখী হও দুজনেই। অল্প তবে ভরসাযোগ্য মানুষের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। শাম্মাকে কবুল বলতে বলা হলে সে নিঃসংকোচে বলে ফেলে। কেঁদেছিল গতবার, এবার কান্নার একটা ফোঁটাও দেখা যায়নি। মনকে বুঝিয়েছে এখন হয়তো কান্নার দিন শেষ। কান্না নামক অনুভূতিকে আর আসতে দেওয়া যাবে না জীবনে। নিশ্চুপ স্বভাবের কলার ঠিক করে দিয়ে সাইফা বলল, বোনকে এতটা ভালোবাসেন, একটু প্রকাশ করলেও পারেন। ভাই বোনের সম্পর্কটা টক ঝালি ভালো, বেশি মিষ্টি হলে আবার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, বুঝছো আহম্মক? আসছে তো একজন, সেই আপনার মুখে মধু ঢেলে দেবে। তখনকাটা তখন দেখা যাবে। নতুন বউ নিয়ে ব্যাচেলর ফ্ল্যাটে থাকা সম্ভব নয়। সেখানে তার সাথে একজন পুলিশ কর্মকর্তা থাকতেন, আবিরের ফ্ল্যাটমেট। এক সপ্তাহে আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করেছে, সেটা বাড়ি খোঁজা। শাবাব জানে আবিরের ব্যাপারটা, সবার আড়ালে এসে প্রশ্ন করলো, আমাদের এখানেই? প্রথমবারের মতন কথা কাটালো আবির। বলে উঠল, ব্যবস্থা আছে, চিন্তা করার প্রয়োজন নেই। শিওর তো? বোন বিদায় দেবে না? শাবাব হাসে। বড় বোনের হাত ধরে আবিরের হাতে দিয়ে দিল, সাথে লুৎফর বেগম। বুঝালেন মেয়েকে কিছু কথা, সাথে আবিরকেও। রুনা বেগমের চোখ বেয়ে পানি পড়তে চাইলেই আবির থামিয়ে বলে, কাঁদছেন কেন? এই তো সামনের বিল্ডিংয়ে তাকালেই আমাদেরকে দেখতে পারবেন, বেশি দূর তো যাচ্ছি না। সাজানো গোছানো পরিপাটি ঘরটা দেখে অবাক শাম্মা। বিষম খেয়েছে এবারই আসার পথে। ঠিক তাদের বাড়ি বরাবর বিল্ডিং এ ফ্ল্যাট নিয়েছে আবির। এত দ্রুত এত কিছু কিভাবে করলো? কখনোই বা করলো? লম্বা হাসি ঝুলিয়ে ঘরে এসেছে। এতটা হাসতে আগে কখনো দেখেনি আবিরকে। এসেই দৃষ্টি দিল শাম্মার দিকে। এতক্ষণ ঠিক মতো তাকানোর সুযোগ হয়নি। সামনে দাঁড়িয়ে দেখলো তাকে, চোখে ধারণ করলো অপরূপ সৌন্দর্য। আবির শাম্মার মুখোমুখি বসে বসে উঠে, বাড়িটা ছোট, পছন্দ হয়েছে? ঘর তো ঘরই, সেটা ছোট হোক আর বড়। এখানে থাকা মানুষগুলো সুখের মাত্রা ছোট নাকি বড় সেটা লক্ষণীয় বিষয়। পূর্ণ অধিকার থাকা সত্ত্বেও হাতটা কপলো শাম্মার হাত ধরতে। ঠোঁট কামড়ে দেখলো তার স্বাভাবিক প্রতিক্রিয়া। হাত এগিয়ে শাম্মার হাত ছুঁয়েছে। পরিবর্তন দেখা যায় শাম্মার মুখে। এবারে নেত্রপল্লব নিয়ে পড়েছে। আরো একটু সাহস করে হাতের পিঠে চুমু খেয়ে বলল, অস্বস্তি হচ্ছে? শাম্মা মাথা দুলায় দুদিকে, নিঃশব্দে নাবোধক উত্তর দেয়। আরো এক আবদার করলো শাম্মার নিকট, বলল, আপনাকে তুমি করে ডাকি, আপনিতে কেমন যেন লাগে। শাম্মা মুখ তুলে চায়, চোখে চোখ রেখে বলে ওঠে, শোনো আবির, আমার প্রতি তোমার পূর্ণ অধিকার আছে এখন। তুমি করে চাইলেই বলতে পারো। বিবাহের সাথে সাথে আমাদের মধ্যে একে অপরের প্রতি আলাদা টান এসে গেছে। এটা এই পবিত্র সম্পর্কের মহত্ব। কখনো হাঁসফাঁস করবে না, সরাসরি আমাকে বলবে সব কথা। আবির আরো একটু কাছিয়ে আসে, বলল, আজ রাতের জন্য জড়িয়ে হৃদয় শীতল করার অধিকারটা ফলাবো, কেমন? তোমার আরো অনেক ভালো রূপ দেখা বাকি, তাই না? স্বামী রূপ দেখেছো? আকস্মিক এক ধাক্কা অনুভব করলো আবিরের বক্ষস্থলে আশ্রয় পেয়ে। অভ্যন্তরীণ কোন্দল, ভালো লাগছে ব্যাপক। শীতল অনুভব করছে অনেকদিন পর। ভাবলো এখানেই কিছু সময় থেকে যাক। মাতৃত্ব ফুটে উঠে সাইফার কায়া জুড়ে। ওজন বৃদ্ধি হচ্ছে ধীরে ধীরে, সাথে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। 4 মাসে অল্প পেট দেখা যায়। বিপত্তি বেঁধেছে তার পরিধেয় বস্ত্রে। একের পর এক কাপড় বের করে বিছানায় ফেলতে লাগলো। শাবাব দেখছে বসে বসে, মেজাজ খিটখিটে, ঘাম ছড়াচ্ছে আর কাপড় খুঁজছে। কপালে 3-3টে গাঢ় ভাঁজ। মন মতো কিছু খুঁজে পায় না, না পাওয়ার আক্রোশ। বিছানায় কাপড়ের স্তূপ তৈরি করে ধপ করে এসে বসলো। অসহায় নয়নে চেয়ে থাকা শাবাব আজ নিশ্চুপ। অনেক সময় পর মুখ খুলে হাত ঘড়িতে চোখ বুলাই বলে ওঠে, তোমার আসল সমস্যাটা কি বলবে? আপনি? আমি কি করেছি? বিয়ের পর থেকে আমাকে জ্বালিয়ে আসছেন, ধমকের উপর রাখেন, কষ্ট দেন। আমার এসব ভালো লাগে না। আশ্চর্যিত শাবাব, বিস্মিত কিসের ভিতর কি। কাপড় খুঁজতে খুঁজতে তাকে বিয়ের পর থেকে জ্বালিয়ে আসতে কথার উৎপত্তি হলো কেন? শাবাব বলল, দেরি হচ্ছে, রেডি হচ্ছে না কেন?
কাপড় নেই, এই শার্ট প্যান্ট পরলে পেট বোঝা যায়। সবাই চেয়ে থাকবে আমার দিকে, আমি পরবো না। একটা ড্রেস কোড তুমি একটু লুজ করে পরো, তাহলেই বোঝা যাবে না? যাবে। ক্লান্ত কণ্ঠে শাবাব বলে উঠল। এখন কি করবে? যাব না কাজে, আপনি যান। মাথা খারাপ নাকি? দ্রুত রেডি হও। কাপড় নেই শুনেছেন? ঝাঁঝালো গলায় বলে ওঠে সাইফা। আজকাল তার বদলে যাওয়ার রূপ খুব ভাবাচ্ছে শাবাবকে। গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে কখনো কখনো। শুনেছে মুড সুইং হয় এই সময়টাতে, তবে তার মধ্যে মেজাজ ছাড়া আর কিছুই দেখা যায় না। হাত মুট করে কন্ট্রোল করে গেল। শাবাব বলল, আসার পথে কিছু শপিং করে আনবো তোমার জন্য। আপাতত চলো, ডাক্তার বলেছে তোমাকে অ্যাক্টিভ থাকতে। এই গরম আর কাজ আমাকে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছে। মাতৃত্বকালীন ছুটি পাবে আর কয়েক মাস পর, এটা ভেবে খুশি হয়ে যাও আর দ্রুত রেডি হও। আপনি আমার জন্য বেশি দিনের ছুটির ব্যবস্থা করবেন বলে দিলাম। এসআই এর বউ হওয়ার কিছু তো সুযোগ সুবিধা পাওয়া উচিত। বুড়োতে বসে কলম মুখে পুড়ে ভাবনায় মগ্ন শাবাব। সাইফা ছটফট করে, এক জায়গায় বসে না স্থির হয়ে। এইমাত্র বেরিয়ে গেছে করিডোরে। এসির হাওয়া বাদ দিয়ে প্রকৃতির হাওয়া খাওয়ার শখ জেগেছে। শাবাব চিন্তিত তার উদ্ভট কাণ্ড দেখে। এখনই এই অবস্থার সামনে দিন আছেই পড়ে, তখন কি করবে? তার মেজাজেরও ঠিক নেই, হুটহাট গরম হয়ে যায়। ঠিক তখনই মির্জা এসে উপস্থিত হলো। বলল, কি ভাবছো? শান্ত সুরে শাবাব বলল, সাইফার কথা ভাবছিলাম। একটু বেশি ছটফটে স্বভাবের হয়ে গেছে। ওকে দেখে মনে হয় যে শান্তি পায় না কোনো কিছু করে, সব সময় একটা অস্থির ভাব। এটা তো নর্মাল। সাইফার যাবতীয় কাগজপত্র শাবাবের হাতে, এক এক করে সব গুছিয়ে রাখছে। বাড়ি থেকে এনে অবহেলা করে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। আজকাল বেশিরভাগ কাজ তো তারই করতে হয়। বাড়ি ফিরে অলসের মতন পড়ে থাকে। ভাগ্যিস খালা রান্না করে দিয়ে যান, না হয় দুজনকে অভুক্ত থাকতে হতো। আলমারিতে যত্ন করে কাগজগুলো রেখে ঘর থেকে বেরিয়ে আসে শাবাব। রান্নাঘরের দিকে চেয়ে দেখলো সাইফা নেই। মাত্র ঘর থেকে বেরিয়েছে, সেখানেও ছিল না। পাশের ঘরে উকি দিয়ে দেখে সেখানেও মেয়েটির কোনো হদিস পাওয়া গেল না। পরপর সরাসরি চোখ যায় ঘরের দরজার দিকে। দরজা খোলা। হুট করে দুশ্চিন্তা এসে হানা দেয়। দরজা খোলা যেহেতু নিশ্চয়ই বাহিরে গিয়েছে। এই ভর সন্ধ্যায় বাহিরে যাওয়ার অর্থ কি দাঁড়ায়? ঘর থেকে ফোন এনে ফোন মেলায় সাইফার নাম্বারে। ফোনের রিংটোন বেজে উঠতেই বোঝা গেল ফোন ঘরেই রেখে গেছে। খুঁজতে বেরিয়ে পড়লো। 5 তলা বাড়িটা, আশপাশে অনেকেই থাকে। 10 মিনিটের মধ্যে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে চলেছে সাইফাকে। দারোয়ানের কাছে জিজ্ঞেস করলে সেও জানে না কিছুই। কোমরে দুহাত রেখে রীতিমতো হাঁপাচ্ছে শাবাব। সিঁড়ি বেয়ে ওঠানামা করে ধরফর করছে হৃৎপিণ্ড। আবার পা বাড়ায় উপরে। ছাদে এসে হাজির হলো। দূর হতে দেখা গেল দোলনায় বসে দোল খাচ্ছে সাইফা, সাথে গুনগুন করে গান গেয়ে চলেছে। মেজাজের পারদ তরতর করে চড়ে গেল। বড় বড় কদম ফেলে সাইফার সামনে এসে হাজির হয়। শাবাবের বিধ্বস্ত মুখ দেখে অযথা হাসি ফেল সাইফার। দাঁত বের করে হেসে বলল, কি খবর হবু বাবা? উচ্চ ধমকের সুরে শাবাব বলে ওঠে, একটা চড় দেই তোমাকে। হ্যাঁ, ভর সন্ধ্যায় এখানে কি করো? আসার আগে আমাকে বলেছিলে? বলতে ইচ্ছে হয়নি। আপনি হাঁপাচ্ছেন কেন? মনে রং লেগেছে আমার, তাই হাঁপাচ্ছি। কি কালার? পিঙ্ক, রেড? এক হাত মুষ্টিবদ্ধ করে আছে শাবাব, অন্য হাতে সমস্ত মুখ ঘষছে। ছাদ থেকে ফেলে দিতে পারলে নিজেদের আগুন বোধহয় থামতো। অস্থির চিত্র। মেয়েটা দিন দিন হাতের বাহিরে। ছাদে টানানো কাপড় শুকানোর দড়ি টেনে ছিঁড়ে ফেলে এক হাত পেঁচিয়ে শাবাবকে উস্কে দিতে সাইফা হাততালি দিয়ে ঢং করে বলল, ওয়াও, আপনার হাতে তো অনেক শক্তি। এই দড়ি কেন নিয়েছি জানো? জানি না, আসুন কানে কানে বলে যান। চোরের মতন কানে কানে কেন বলবো? এই দড়ি দিয়ে তোমার হাত পা বাঁধবো, চলো নিচে। হাত টেনে নিচে নিয়ে যেতে লাগলো শাবাব। সিঁড়ি দিয়ে নামতে নামতে সাইফা বলল, নিচতলার আন্টিকে বলে দিব আপনি তাদের কাপড় শুকানোর দড়ি টেনে ছিঁড়েছেন। মামলা দিতে বলবো আপনার নামে। সাইফার আওয়াজ ভারী কাছে দেয়ালে দেয়ালে। একজন দরজা খুলে দেখছেন কে করছে এই চেঁচামেচি। শাবাব সাইফাকে যত দ্রুত সম্ভব নিয়ে আসলো। বলল, পাগল তুমি? একটুখানি। পুরো পাগল। সাইফা দ্রুত জবাব দেয়। নতুন দিনের সাথে নতুন সাইফার দেখা মেলে, কখনো জেদি কখনো উদাস। যখন সংসেজে থাকে সেখানে অসহায় শাবাব। অভ্যন্তরে রাগের আগ্নেয়গিরিকে দমাতে কাঠখড় পোহাতে হচ্ছে। 5ম মাসে আরো পরিবর্তন দেখা গেল। উদ্ভট খাওয়া দাওয়ার ইচ্ছে পোষণ করে। ডাক্তার বলেছেন এই সময় মুখের রুচি পরিবর্তন হবে। তাই বলে মাটি খেতে চাওয়া। শাবাবকে আশ্চর্যের চূড়ান্ত সীমায় পৌঁছে দিয়ে পান্তা ভাতের সাথে মুরগির তরকারি মিশিয়ে খাচ্ছে। হা করে চেয়ে আছে শাবাব। নিজের পাতের খাবারটুকু গিলতে পারল না। সাইফার দিকে নিজে আজ আহাম্মকের মতো চেয়ে আছে। সাইফা তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে বলল, কি হয়েছে আপনার?
বারবার চোখের পলক ঝাপটায় শাবাব বলে ঠান্ডা গলায়। কিছু না। শাবাব পুনরায় নিজের খাবারে মনোযোগী হলে সাইফা বাঁকা হাসল, পৈশাচিক হাসি। মনে মনে বলে উঠল, কি মনে করেছো চান্দু? আমার মুড সুইং হচ্ছে? হ্যাঁ, এইসবেই প্রতিশোধ, আমার সাথে দুর্ব্যবহারের প্রতিশোধ। সুদে আসলে সবকিছুর প্রতিশোধ নেওয়া হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সাইফাকে ঘরে আটকে রেখে বেরিয়েছে শাবাব। রাতের বেলা বাহিরে যাওয়াটা পছন্দ হলো না সাইফার। কাজ থাকলে আগে বের হতো, তাকে এভাবে বন্দিনীর মতন আটকে রাখার মানে কি? মাথায় নতুন ফোন দিয়েটে চুপচাপ বসে রইল, গুনগুন করে গান গাইছে মনের আনন্দে। এবার আসুক, তাকে মজা দেখা। 8 ঘন্টার কথা বলে 45 মিনিট পর ফিরেছে শাবাব। ঘড়িতে রাত 11:50। বাইরে থেকে লক করে যাওয়ায় চাবি দিয়ে লক খুলতে চাইল। আশ্চর্যজনকভাবে লক খোলার পরও দরজা খুলল না। ভেতর থেকে সিটকেনে লাগিয়ে দাঁড়িয়ে আছে সাইফা। শাবাব কলিং বেল চাপলো, দরজা পেটালো, কোনো সাড়া শব্দ নেই। গলা স্বর উঁচু করে চেঁচিয়ে ডাকে, সাইফা। কে? জবাব আসে খুব কাছ থেকে। ভেতর থেকে দরজা লাগিয়েছো কেন? মন চাইলো। হেয়ালি করে জবাব দিল সাইফা। দরজা খুলো বজ্জাত মেয়ে। একটু বাইরে দাঁড়িয়ে রেস্ট নিন। দেখো মজা কিন্তু ভাল লাগছে না, দরজা খুলো। বাধ্য হয়ে দরজা খুলে দেয়। মুখ কালো করে দাঁড়াতে চাইলে শাবাবের হাতে একগুচ্ছ গোলাপ আর কেক বক্স নিয়ে কিং কর্তব্য বিমূঢ়। চোয়াল শক্ত করে কটমট চোখে সাইফার দিকে চেয়ে আছে। সাইফা জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলে শাবাব বলে ওঠে, পুরো মুড নষ্ট করে দিলে তুমি, সরে দাঁড়াও। এগুলো কি? শাবাব ক্যাটকাতে কণ্ঠে বলে উঠল, আমার মাথা। আজকাল তোমার মন মেজাজ ভালো থাকে না, আমি বুঝতে পারছি না কিভাবে তোমার মানসিক অবস্থা ভালো রাখা যায়। এমন অবস্থা হয়েছে তোমার নিজের জন্মদিন অবধি ভুলে গেছো। এগুলো এনেছিলাম তোমার জন্য, টাকাগুলো জলে ঢেলে দিলাম মনে হচ্ছে। শাবাবের সোজা সপ্তাহ স্বীকারোক্তিতে আবেগপ্রবণ হয়ে উঠল সাইফা। কোনোদিন ঠিক করে কথা না বলা মানুষ তার প্রত্যেকটা অদ্ভুত কাজ মেনে নিচ্ছে। বিগত 5 মাস যাবৎ রান্নাটাও শিখেছে। মুখ গোমরা করে অনেক কাজই করে, যত্ন নেয়। দৌড়ে এসে লেপটে গেল শাবাবের বুকে, শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপনি কে বলেন তো? আমার জানা মতে আমার স্বামী একজন নিরামিষ লোক। সে তো দুটো মিষ্টি কথা বলতেও জানে না। আজ আবার গোলাপ এনেছে, কেক এনেছে। আবার কি জ্বর এসছে? অসুস্থ? আপনার ভালো রূপ হজম হচ্ছে না কিন্তু আমার। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে থামলো সাইফা। শাবাব তার কথা বলার ভঙ্গিতে হেসে উঠল। সত্যি এর মাথা খারাপ হয়ে গেছে। মনে মনে পণ নিল, এই শেষ, আর জীবনে কোনোদিন দ্বিতীয়বার বাবা হওয়ার কথা কল্পনাতেও আনবে না। সাইফার হাই ভোল্টেজের হাসি আর শাবাবের রুক্ষ মুখ নিয়েও ছোটখাটো ঘরোয়া জন্মদিন পালন করা হয়। শাবাবের গালে গাঢ় চুমুকে পুরো অর্ধেক কেক সবার করেছে সাইফা। শাবাব কেড়ে নেয় এক মুহূর্তে। রাতের শেষ প্রহরে গভীর ঘুমে আচ্ছন্ন সাইফা হা করে ঘুমিয়ে আছে। কাপড় সবটাই এলোমেলো। নির্ঘুম রাত কাটছে শাবাবের। নতুন কেসের জন্য 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ চেক করতে হচ্ছে। যদিও এটি ছিল সাইফার কাজ, তাকে ঘুমোতে দিয়ে তার ভাগের কাজগুলো নিজের ঘাড়ে নিয়ে নেয়। অনেকক্ষণ বসে থাকায় ঘাড় ব্যথা শুরু হলো। ল্যাপটপ সাইড টেবিলে মুখে বরাবর রেখে গায়ে লিয়ে দিল শাবাব। ঠিক তখনই চোখ পড়ে নিঃশ্বাসের সাথে ওঠানামা করতে থাকা সাইফার উদরের দিকে। অনেকটা ফুলেছে পেট। কেমন যেন একটা টান টান অনুভব করলো শাবাব, হয়তো পিতৃত্বের টান। খুব সাবধানে কাছে এগিয়ে গিয়ে আলগাভাবে মাথা রাখে পেটে। নড়চড় অনুভব করার চেষ্টা করলো, কিন্তু পারল না। উপর হয়ে শুয়ে পেটে ধীরে হাত বুলিয়ে হিমশীতল গলায় তার অনাগত সন্তানকে উদ্দেশ্য করে ডেকে বলে ওঠে, হাই। বাবার ডাকের জবাব এসেছে, যেন সেও অপেক্ষায় ছিল। সারাক্ষণ মায়ের কাছেই থাকে। বাবা নামক মানুষটা ছোঁয়া পায় মাঝে মধ্যে। বাবাকে পাওয়ার অধিকারটাও তো আছে। তৎক্ষণাৎ উত্তর দিল নড়চড় করে। পেটে হাত রেখে চক্ষু চড়ক গাছ শাবাবের। আপতিত হৃদয় স্পন্দন বেড়েছে। দুজনের মধ্যে আলাদা এক সংযোগ বন্ধন। শাবাব ঘন ঘন নিঃশ্বাস ফেলে, আবারও আলতো হাত রাখে। ঢোক গিলে অপেক্ষা করতে শুরু করে। সাড়া দিবে? ঠোঁট চেপে অপেক্ষা করলো কয়েক সেকেন্ড। তার অংশ হয়তো চাইছে শাবাবের সংলগ্নতা। ফের নড়ে চড়ে ওঠে, এবার একটু দ্রুত গতিতে। এই মুহূর্তে শরীর নিথর হয়ে আসলো। শীতলতা সঞ্চালন হচ্ছে রন্ধ্রে রন্ধ্রে। অনেক সময় এই অনুভূতির কোনো নাম না পেয়ে লম্বা নিঃশ্বাস ফেলে শাবাব। নিজের স্বভাব চরিত্রের বাহিরে বাচ্চামো করে বসলো, বলল, তোমার বাবা কাছে এসে অনুভূতি প্রকাশ করতে পারে না। ফের নড়চড় অনুভব করলো। তাকে বারবার জবাব দিচ্ছে। বাবার ছোঁয়ায় বেগ পেয়েছে যেন। শাবাব মৃদু হেসে আবার বলল, কাল আবার কথা হবে। ঘুমাও, গুড নাইট। কথাটি বলেও হাত সরায়নি শাবাব। জানতে চাইল তার কথা কি শুনবে, নাকি সারা রাত এরূপ দুষ্টমিতে মেতে থাকবে। কিছু সময় আরো অনুভব করলো, না, নড়চড় করছে না। এর অর্থ সে শুনেছে তার বাবার কথা।
মান্য করেছে। শাবাব ঠোঁট টিপে হাসে, নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল আবারও। রাতটা কাটল নির্ঘুম, নতুন সম্বেদন মনের আঙ্গিনায় কড়া নেড়ে গেছে। এমন আগে কোনোদিন অনুভব হয়নি। বারবার মাথা তুলে দেখছে শাবাব, হৃৎপিণ্ডের অধীরতা কমল না কিছুতেই। ভোর 5টায় দেহ চোখ ক্লান্ত হয়ে ঘুম জেগে আসে। ঠিক 3 ঘন্টার ব্যবধানে অ্যালার্মের বিরক্তিকর আওয়াজ বাজতে থাকে। ঘুম পূর্ণ হলো না, ফলাফল স্বরূপ চোখ লাল হয়ে আছে শাবাবের। চোখ মেলে দেখতে পেল সাইফা জেগে আছে। শাবাব নিজের চুল টানতে টানতে উঠে ফ্রেশ হতে চলে যায়। ফিরে এসে খাবার টেবিলে বসতে সাইফা চা এগিয়ে দিয়ে বলল, শুনুন, বলছিলাম আশ্রমে যাবেন না? শাবাব চোখ তুলে চাইল, সাথে সাথে কোনো জবাব দেয়নি। স্বল্প সময়ের নীরবতা কাটিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, যাব। আমাকে নেবেন? একদম না, লং জার্নি করা নিষেধ তোমার। বাড়িতে দিয়ে যাব, রাতে ফিরে আসব। এক কথার মানুষ শাবাব, আজকাল কথার খেলাফও হতে দেখা যায়। তবে আজ শুনল না। সাইফার দেখভালের দায়িত্ব রুনা বেগম এবং লুৎফার বেগের হাতে হস্তান্তর করে মির্জার সহিত রওনা হয়েছে কক্সবাজারের উদ্দেশ্যে। বেশি সময় নেবে না সেখানে। অন্য মানুষকে শাবাবকে একটু পরপর বুকে হাত চাপতে দেখে মির্জা দুষ্টমির ছলে বলল, গ্যাস্ট্রিক নাকি? শাবাব চমকে উঠল, মির্জার দিকে চেয়ে বলল, মানে? মৃদু হেসে মির্জা বলে ওঠে, না, বারবার বুকে হাত চাপছ, মনে হলো তোমার গ্যাস্ট্রিক। তাহলে কি মন খারাপ? না। ছোট জবাবের অর্থ হলো শাবাব বেশি সময় কথা বলতে ইচ্ছুক না। মির্জাও কথা বাড়ালো না। অর্ধ রাস্তা পৌঁছে গিয়ে শাবাব নিজে থেকেই বলে উঠল, তোমার ছেলের জন্মের আগে তাকে অনুভব করেছিলে? শাবাবের মলিন স্বর অদ্ভুত শোনাচ্ছে মির্জার কানে। ড্রাইভিং করতে করতে বলে উঠল, বহুবার আমি ওর স্পন্দন অনুভব করেছি। মনে হয়েছে মায়ের গর্ভে আর বাবার ছায়ার অল্প অল্প করে বেড়ে উঠেছে সে। মুখ ঘুরিয়ে চায় সাই সাই করে পেছনে চলে যাওয়া ঘর বাড়ি আর গাছপালার দিকে। ইচ্ছে জাগছিল কিছু মুহূর্ত পূর্বে মির্জাকে অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে। হলো কই, স্বল্পভাষী শাবাব এসে বাহু ছড়িয়ে বাধা দিল। বিড়বিড় করে শাবাব বলে,